This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. अरे कौन दे किंतु खाटी दे MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সেনা প্রত্যাঘাতের মধ্যেই আবারও বেয়াদবি সন্ত্রাসবাদীদের ফের নিশানায় নিরীহরা কুপওয়ারায় বাড়ি ঢুকে এক স্থানীয় বাসিন্দাকে গুলি করে খুন করল জঙ্গিরা। কুপওয়ারার কান্দিখাস এলাকার ঘটনা। নিজের বাড়িতে গুলিবিদ্ধ হন রসুল মাগরে। ঘটনার পর চিকিৎসার জন্য ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় জিএমসি হান্দওয়ারায়, সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ ইতিমধ্যে এই ঘটনা তদন্ত শুরু করেছে, তবে ঠিক কী কারণে ওই ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে গুলি করলো জঙ্গিরা তা এখনো জানা যায়নি। মৃতের দাদা গোলাম মহিদান মাগরে সক্রিয় জঙ্গি। 1995-তে সীমান্ত পেরিয়ে জঙ্গি শিবিরের নাম লেখায় গোলাম। পরে পাকিস্তান থেকে ফিরে এলেও ফের 2005-এ পাকিস্তানে চলে যায় গোলাম। এই সীমান্তবর্তী গ্রামগুলোয় গড়ে 5 থেকে 6 জন পাকিস্তানের, কেউ সক্রিয় জঙ্গি, কেউ আবার পাকিস্তানে পাকাপাকিভাবে থাকে। এই গ্রামগুলোয় দীর্ঘদিন ধরে জঙ্গিদের আশ্রয়স্থল। কাশ্মীরের পর্যটক বাড়ায় আতঙ্ক ছড়িয়ে নিজেদের আশ্রয় আরো মজবুত করার চেষ্টায় জঙ্গিরা। উত্তর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি একটা প্রত্যন্ত গ্রামে দাঁড়িয়ে রয়েছে। কুপওয়ারা জেলার এই কান্দিখাস গ্রামে গতকাল রাতে দুজন অজ্ঞাত পরিচয় আততায়ী একজন ব্যক্তিকে বাড়ি থেকে বের করে গুলি করে হত্যা করেছে। গোলাম রসুল মাগরে 45 বছর বয়সী এই ব্যক্তি পেশায় একজন মজুর, দিন আনা দিন খাওয়া মানুষ। সরকারি টাকায় তার এই বাড়ি হয়েছিল, মাকে নিয়ে থাকতেন এবং তাকেই আততায়ীরা কেন গুলি করলো গোটা গ্রামের মানুষও কিন্তু এখনো স্পষ্ট নন, কারণ তার সঙ্গে কারোর শত্রুতা ছিল না। তিনি একজন অত্যন্ত সাধারণ মানুষ, তাকে কেন টার্গেট করা হবে সেটাও কিন্তু স্পষ্ট নয়। আর এই আতঙ্ক ছড়ানোটাই কোথাও যে গোটা এই উপত্যকার যে আতঙ্কবাদী বা জঙ্গিদের যে কার্যকলাপ, সেই কার্যকলাপে তারা যে ফের একটা আতঙ্ক ছড়াতে চাইছে সেটা কিন্তু স্পষ্ট এদিন রাতের ঘটনায়। তার কারণ প্রত্যাঘাতের পালা উপত্যকা শুরু হয়ে গেছে এবং এই যে যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে কিছুটা দূরেই কুপওয়ারা জেলার কালারুসে গতকাল সেখানেও কিন্তু একজন সন্দেহভাজন জঙ্গির বাড়ি গুড়িয়ে দেওয়া হয়েছে। আর সেখান থেকেই কোথাও প্রশাসন মনে করছে যে ঠিক এইভাবে পেহেলগাঁওতে ঠিক যেভাবে নিরস্ত্র সাধারণ মানুষকে হত্যা করে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা হয়েছে, ঠিক একইভাবে এই প্রত্যাঘাত রুখতে, সেনার প্রত্যাঘাত রুখতে উপত্যকার বুকে আবার এই জঙ্গিরা সাধারণ নিরস্ত্র মানুষকে হত্যা করে আতঙ্কের যে পরিবেশ, সেই পরিবেশটাকে ফিরিয়ে আনার চেষ্টা করছে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, TV9 বাংলা। ये कह रही है कि वो बहुत ही नहायत शरीफ बंदा है और कभी आज तक उसके साथ कोई ऐसा चीज़ सामने नहीं आया, न कोई अरेस्टिंग हुई, न किसी मामले में वो इन्वॉल्व था। एक वो मजदूरी करता था, दूसरा नमाज, और माँ के ऑपरेशन के लिए उसने उसका डेट रखा था क्योंकि इनको आंखों की बीनाई में कुछ प्रॉब्लम है। 18 तारीख को उसको डेट था, उसने कहा कि मैं पैसा जमा करके फिर आपको इलाज करूंगा। ये इसकी टांगों में दर्द रहता है, वो खुद से खाना पकाता था, खुद से इसके लिए खिलाता था, खुद से इनके कपड़े भी धोता था। अनआइडेंटिफाइड गनमैन जिसने भी मारा वो टेररिस्ट है। जो भी इस किस्म का एक्ट कर सकता है, जिसने भी किया होगा, तो जो बेगुनाह निहत्ते नौजवान या टूरिस्ट या किसी भी इंसान की जान ले, वो तो टेररिस्ट ही है ना। तो लिहाजा इसके पीछे क्या मंशा थी, क्या मकसद था, ये तो अब जांच का विषय है। लेकिन हम सरकार तक ये गुजारिश पहुंचाना चाहते हैं, आपके थ्रू ये अपील करना चाहते हैं कि आप फैमिली के साथ खड़े रहिए। इस वक्त हमने देखा कि फैमिली के साथ वहाँ एडमिनिस्ट्रेशन की तरफ से कोई खड़ा नहीं। इधर टेररिस्ट और मिलिटेंट का क्या एक्टिव है? जाहिर सी बात है, जब तक एक्टिव नहीं होते तो तब तक पहलगाम का वाक़या क्यों होता। अब ये सिक्योरिटी एजेंसी, हाँ, यहाँ पे क्या है क्या नहीं है ये तो সিকিউরিটি এজেন্সি को इल्म होगा। এত কিছুর মধ্যেও পাকিস্তান জানেন তো বারবার করে নির্লজ্জতার প্রমাণ দিচ্ছে, মুখ পুড়েও তারা নির্লজ্জ কার্যকলাপ করছে। ফের অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, কি চলছে, কি করছে তারা, সমস্তটা জানবো। আমাদের প্রতিনিধি সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন। সায়ন্ত, দেখো, পেহেলগাঁও ঘটনার পর থেকে যবে থেকে পাকিস্তান রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে, তবে থেকে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে
এলওসি এলাকা অর্থাৎ প্রকৃত সীমান্ত রেখা এলাকায় পরপর গুলি বৃষ্টি করছে এবং গোলাগুলি ছুটছে। গতকাল মধ্যরাত থেকেও বিভিন্ন নীলম লিপা উপত্যকা এলাকায় সীমান্ত পেরিয়ে তারা অস্ত্রবিরতি লঙ্ঘন করে একের পর এক গোলাগুলি করছে এবং বোমা নিক্ষেপ করছে বলে খবর। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে কিন্তু পাল্টা করা ঝাঁজ অনুযায়ী প্রত্যাঘাত করা হচ্ছে এবং ভারতীয় সেনার তরফে কিন্তু কোনো রকম ছাড় দেওয়া হচ্ছে না এবং তারা সেরকমই সমুচিত জবাব দিচ্ছে বলে ভারতীয় সেনা সূত্রে খবর। ইতিমধ্যে ভারতীয় সেনার তরফে বাড়তি বাহিনীও সীমান্ত রেখা বরাবর মোতায়েন করা হয়েছে পাক সেনাকে জবাব দেওয়ার জন্য। বেশ, নজর রাখো সায়ন্ত, ধন্যবাদ। এদিকে পহেলগাঁও হত্যালীলার বিরুদ্ধে ফের কড়া বার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশ ক্ষোভে ফুঁসছে, হামলাকারী এবং ষড়যন্ত্রকারীদের কঠোরতম জবাব দেওয়া হবে। মন কি বাতে হুঙ্কার প্রধানমন্ত্রী। भारतीय का खून आतंकी हमले की तस्वीरों को देखकर खौल रहा है। पहलगाम में हुआ ये हमला आतंक के सरपरस्तों की हताशा को दिखाता है, उनकी कायरता को दिखाता है। ऐसे समय में जब कश्मीर में शांति लौट रही थी, स्कूल कॉलेजों में एक वाइब्रेंसी थी, वो आक्रोश पूरी दुनिया में है। इस आतंकी हमले के बाद लगातार दुनिया भर से संवेदनाएं आ रही हैं। मुझे भी ग्लोबल लीडर्स ने फोन किए हैं, पत्र लिखे हैं, संदेश भेजे हैं। मैं पीड़ित परिवारों को फिर भरोसा देता हूं, उन्हें न्याय मिलेगा, न्याय मिलकर रहेगा। इस हमले के दोषियों और साजिश रचने वालों को कठोरतम जवाब दिया जाएगा। পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করুক ভারত, পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষায় জবাব দেওয়া হোক, কোনো সার্জিক্যাল স্ট্রাইক বা হুমকি নয়। পাকিস্তানকে এবার শিক্ষা দিক ভারত, দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাক অধিকৃত কাশ্মীর তো পাকিস্তান অধিকার করে রেখেছে, জবরদখল করে রেখেছে, তো সুতরাং সেটা পুনরুদ্ধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে কথা বলেছেন, এটা তো একেবারে বাস্তব যে এরকম টুকরো টুকরো কথা, এই করব ওরা আবার একটা এই করব, একবারে মানুষের নানা রকম ভোগান্তি সাধারণ মানুষের, তো তার থেকে একেবারে একটা বড়সড় অ্যাকশান। তো সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পাক অধিকৃত কাশ্মীর সেটাকে জবরদখল মুক্ত, পাকিস্তান মুক্ত করার কথা বলেছেন, তো সে তো একদম একটা ইতিবাচক সঠিক বার্তা। ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি পাকিস্তানের, কিন্তু শুরুতেই নাস্তানাবুদ পাকিস্তান। পুরনো বন্ধু চীনকে তারা পাশে পাচ্ছে না। পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে কোনো বিবৃতি এখনো পর্যন্ত নেই চীনের তরফে। এমনকি যুদ্ধে চীনা অস্ত্র ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা। চীনের দেওয়া জেট-10 যুদ্ধ বিমান ব্যবহার করতে পারবে না, F-17ও ব্যবহার করতে পারবে না ইসলামাবাদ। পাকিস্তানের প্রতিবেশীদের যুদ্ধ বিমান বিক্রির চেষ্টা চীনের। ভারত F-17 জেট-10 ধ্বংস করলে খারাপ হবে চীনা অস্ত্রের বাজার। ট্রাম্পের চক্ষুশূল চীন এই মুহূর্তে তারা চটাতে চায় না ভারতকে, আর তাই এই সিদ্ধান্ত। একশো 20 সেকেন্ডের ঝঞ্ঝা, যা বলা ভালো 120 সেকেন্ডের হাইপারসনিক এন্ট্রি। ভারতের হাতে হাইপারসনিক অস্ত্র বহনের জন্য স্ক্যাম জেট কম্বাস্টার, মানে দেশ এখন ঘরের তৈরি ইঞ্জিন দিয়েই হাইপারসনিক অস্ত্র হামলায় সক্ষম। অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই। গত বছর অক্টোবরে খুব গোপনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল ভারত। হাইপারসনিক মিসাইল আমেরিকা, রাশিয়া ও চীনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। সবকিছু ঠিকঠাক চললে 2025 সালের শেষেই হাতে আসতো আরও একটা ব্রহ্মাস্ত্র, দুনিয়ার তৃতীয় দ্রুততম সুপার হাইপারসনিক মিসাইল ব্রহ্মাস শক্তি, অন্য নাম ব্রহ্মাস 2। নানা জটিলতায় সেই ডেডলাইন পিছিয়েছে। সেসব জটিলতা কাটিয়ে ফের পুরোদমে শুরু হচ্ছে প্রকল্পের কাজ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, 2027-এর মাঝামাঝি ভারতের হাতে আসবে ব্রহ্মাস শক্তি, MACH-6 ক্যাটাগরির হাইপারসনিক মিসাইল। শব্দের চেয়ে 6 গুণ গতির মিসাইলকে MACH-6 ক্যাটাগরিতে রাখা হয়। 1500 কিলোমিটার টার্গেটকে হিট করবে ব্রহ্মাস শক্তি।
হাইপারসনিক মিসাইল ছুড়তে প্রয়োজন বিশেষ ধরনের লঞ্চ প্যাড ও ভেহিকলস, সেটাও ভারতের হাতে রয়েছে। আরও শক্তিশালী ভারত, হাতে হাইপারসনিক মিসাইল ভেহিকলস। শব্দের থেকে অন্তত 5 গুণ গতিতে ছোটে এমন চালকহীন আকাশযান হাতে পেতে চলেছে ভারতীয় সেনা, অর্থাৎ হাইপারসনিক মিসাইল ব্যবহারের পথে আরও এক কদম। সম্প্রতি হাইপারসনিক ভেহিকলসের চূড়ান্ত পর্যায়ের পরীক্ষা চালায় ইসরো ও ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ। তারপরই টুইটে ইসরোর ঘোষণা, হাইপারসনিক ভেহিকলসের মহড়ার পরীক্ষা সফল। আমরা হাইপারসনিক ভেহিকলসের যাবতীয় শর্ত পূরণে সক্ষম হয়েছি। হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল বা HSTDV হাতে পেলে এক ধাপে অনেকটা শক্তি বাড়বে সেনার। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, ভারতের হাতে ব্রহ্মাস, অগ্নির 5-এর মতো হাইপারসনিক ক্যাটাগরির মিসাইল আছে। হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকলে এদেরকে টার্গেটের মুখোমুখি নিয়ে যাবে। ইসরো সূত্রে খবর, মাত্র 20 সেকেন্ডের মধ্যে HSTDV 32.5 কিলোমিটার উচ্চতায় উঠে যেতে পারে। চালকহীন এই বিমানের সাহায্যে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়া সম্ভব। 2020 সেপ্টেম্বরে হাইপারসনিক স্ক্রামজেট প্রপালশন সিস্টেম নির্ভর আকাশযানের সফল পরীক্ষা হয়। 2022-এ হাইপারসনিক ভেহিকলসের পরীক্ষাও সফল হয়। এবার লঞ্চ ভেহিকলসেও ভারতের হাতে এলো। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এর মানে হলো হাইপারসনিক মিসাইল হামলা চালানোর যাবতীয় শর্ত পূরণের পথে অনেকটাই এগিয়ে গেল ভারত। হাইপারসনিক হামলা, শব্দের চেয়ে 5 থেকে 15 গুণ বেশি গতি, সেকেন্ডে গতি 1.6 কিলোমিটার। ভূমি ও জলপথে টার্গেটের উপর হামলা, ধ্বংস ক্ষমতা ক্রুজ মিসাইলের থেকেও বেশি। অধিকাংশ এয়ার ডিফেন্স সিস্টেম এড়াতে পারে। সোজা কথায়, হরিয়ানার আম্বালা থেকে ছোড়া হলে 3 মিনিটেরও কম সময় পাকিস্তানের যে কোনো শহরে আছড়ে পড়বে হাইপারসনিক মিসাইল। আমেরিকা, রাশিয়া ও চীনের পর চতুর্থ দেশ হিসেবে হাইপারসনিক ক্লাবে ঢুকতে চলেছে ভারত। হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল বা HSTDV-র বেশ কিছু অসামরিক ব্যবহারও রয়েছে। ভবিষ্যতে HSTDV-কে কম খরচে উপগ্রহ উৎক্ষেপণের কাজেও ব্যবহার করা যাবে। ভারতের হাতে রয়েছে পরমাণু অস্ত্র বহনে সক্ষম 5000 কিলোমিটার পর্যন্ত দূরত্বের টার্গেট করতে সক্ষম অগ্নি 5। সেই অগ্নি 5কে নিয়ে হামলার জন্য হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকলও চলে এলো ভারতের হাতে। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। মিশন রেডি, যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত নৌসেনা। আরব সাগরে শক্তি প্রদর্শন ইন্ডিয়ান নেভির। ফের যুদ্ধ জাহাজ থেকে মিসাইল ছুড়ল নৌসেনা। দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা। গতকালই মিশন রেডি পোস্ট করেছে নৌসেনা, আমরা নির্ভীক, অপারেশন রেডি। যুদ্ধ প্রস্তুতির ভিডিও পোস্ট ভারতীয় সেনা। সীমান্তে যুদ্ধের দামামা তৈরি ভারত, হাঁটু কাঁপছে পাকিস্তানের। সীমান্তে বাড়ছে টেনশন, আমরা তৈরি, সব পরিস্থিতির জন্য প্রস্তুত। #মিশন রেডি। রাজস্থানের যুদ্ধ মহড়া, নৌসেনা বায়ুসেনার পর এবার যুদ্ধ মহড়ার ভিডিও পোস্ট করে কড়া বার্তা ভারতীয় সেনা। উপত্যকার বুকে জারি প্রত্যাঘাত, একের পর এক জঙ্গির বাড়ি ধ্বংস সেনার। সোপিয়ানে আদনান শাফি নামে জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। গত 1 বছর ধরে বিভিন্ন জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত আদনান। জঙ্গিদের বাড়ি উড়িয়ে স্পষ্ট বার্তা ভারতের। উত্তর কাশ্মীরের বান্দিপোরায় আরও এক জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল সেনা। জামেল আহমেদ শের গজরির বাড়ি ভেঙে দিয়েছে সেনা। 2016 সাল থেকে জঙ্গি কার্যকলাপে জড়িত জামেল। ট্রালে বিস্ফোরণে উড়ল জঈশ জঙ্গি আমিরের বাড়ি। আমির নাজিরের নামও জঙ্গিদের খাতায় আগে উঠেছে। সিন্ধুর জল পেতে মরিয়া পাকিস্তান, কিন্তু দেখুন ভাসছে জলেই। ঝিলম নদীতে হঠাৎ বান, পাক অধিকৃত কাশ্মীরে বন্যা পরিস্থিতি। ভাসল মুজাফফরবাদ, চাকোটির বিস্তীর্ণ এলাকা। জরুরি অবস্থা জারি করল প্রশাসন। খালি করা হয়েছে বিধ্বস্ত তীরবর্তী এলাকা। আজই শেষ ডেডলাইন, ভারত থেকে আজকের মধ্যেই ফিরতে হবে পাকিস্তানে। সকাল থেকে আটারি সীমান্তে পাক নাগরিকদের ভিড়, গাড়ির লম্বা লাইন। আজকের পর থেকে বাতিল হয়ে যাবে পাকিস্তানিদের সব ভিসা। মেডিকেল ভিসার মেয়াদ 29 এপ্রিল পর্যন্ত। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর জম্মু কাশ্মীরে একের পর এক প্রতিবাদ মিছিল করছেন সাধারণ নাগরিক। প্রতিবাদ জানাচ্ছেন পর্যটন ব্যবসায়ীরা। এদিন সকালে ফের পথে নেমে প্রতিবাদ। মিছিল থেকে উঠল পাকিস্তান বিরোধী স্লোগান। ফের এক নিরীহ কাশ্মীরিকে গুলি করে হত্যা জঙ্গিদের। কুপওয়ারা কান্দি খাস এলাকায় নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন GH রসুল মাগরে। নিহতের দাদা সক্রিয় জঙ্গি। খবর সূত্রে 1995 সালে জঙ্গি শিবিরে নাম লেখান গোলাম মহিদার। কি কারণে খুন, শুরু তদন্ত। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ ফরেন্সিকের। পাকিস্তানে এবার শুধু জল সংকট নয়, ওষুধ সংকট। ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের মাসুল গুনছে ইসলামাবাদ। পাকিস্তান জুড়ে জীবনদায়ী ওষুধের আকাল। অন্তত 40% ওষুধ ভারত থেকে যেত পাকিস্তানে, এখন চীন রাশিয়ার মুখাপেক্ষী ইসলামাবাদ। বাহ,
এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।